হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল অনলাইন ক্লাসেস একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ থেকে আমরা ক্লাস 12 স্টার্ট করব। আর ক্লাস 12 এর যে একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা আমরা প্রথমেই শুরু করব সেটা হচ্ছে স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ পড়তে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমত, স্থির তড়িৎ কি? যেখানে তড়িৎ আধান তার অবস্থান পরিবর্তন করে না, মানে তড়িৎ আধান প্রবাহিত হয় না, মানে তড়িৎ আধান রেস্টে থাকে, সেটা হচ্ছে স্থির তড়িৎ। আর চলতড়িৎ যেখানে তড়িৎ আধান প্রবাহিত হয়। তাহলে এই যে স্থির তড়িৎ আর চলতড়িতে আমি একটা নতুন শব্দ ব্যবহার করলাম, যেটা হচ্ছে আধান বা তড়িৎ আধান। এই তড়িৎ আধান বা আধান জিনিসটা কি? দেখো, আমরা প্রথমত আধান জানি দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। এই যে ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান এগুলো কিভাবে আসছে আমরা ডিটেলসে আসবো। তার আগে বলি যে এই আধান জিনিসটা কি। দেখো, আমরা যখন পড়েছিলাম যে দুটো বস্তুর ভর, ধরো সাপোজ এই বস্তুটার ভর m1 আর এই বস্তুটার ভর m2, তাহলে দুটো যদি বস্তুর ভর থাকে তাহলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা কি বলি? মহাকর্ষ বল। তো এই যে আকর্ষণ বলটা কাজ করছে, কখন সেটা সম্ভব? যখন ভর থাকবে। আচ্ছা, ভর যদি না থাকে তাহলে তো আর এই আকর্ষণ বলটা সম্ভব নয়। তাহলে মহাকর্ষ বলটা বা এই আকর্ষণ বলটার যে ধর্মের জন্য হচ্ছে সেটা কি এখানে? ভর। সেরকমই যখন আমরা দেখেছি একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। একটা প্রোটন আর একটা প্রোটন পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। একটা ইলেকট্রন আর একটা প্রোটন পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তো এই জিনিসগুলো দেখলাম তখন কি বুঝলাম? যে এখানে ভর ছিল, তখন দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছিল মহাকর্ষ বল দিয়ে। এখানে দেখছি দুটো তড়িৎ আধান যারা পরস্পরকে বিকর্ষণ এখানে করছে, আবার এখানে আকর্ষণ করছে, মানে আকর্ষণও থাকতে পারে বিকর্ষণও থাকতে পারে। তাহলে এটা কেন হচ্ছে? এদেরও তো ভর আছে, ইলেকট্রনেরও ভর আছে, প্রোটনেরও ভর আছে। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কিলোগ্রাম। আর প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। আচ্ছা, এখানে প্রোটনের ভর বললাম আর ইলেকট্রনের ভর বললাম। তাহলে দুটো ভর যদি পাশাপাশি থাকে তাদের মধ্যে কি হওয়ার কথা? আকর্ষণ হওয়ার কথা। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিকর্ষণ। তাহলে নিশ্চয় এমন কোনো বল এদের মধ্যে কাজ করছে যে বলের জন্য এদের আকর্ষণ না হয়ে বিকর্ষণ হচ্ছে। মানে ভরের জন্য যে আকর্ষণটা হওয়ার কথা ছিল তার থেকে কোনো একটা বলের জন্য তাদের যে বিকর্ষণ বলটা হচ্ছে, সেই বিকর্ষণ বলের মানটা এই আকর্ষণ বলের মহাকর্ষ দ্বারা আকর্ষণ বলের মানের থেকে অনেকটা বেশি। তাই জন্য এদের মধ্যে বিকর্ষণ বলটা কাজ করছে। তাহলে এই যে বলটা, বিকর্ষণ বলটা কাজ করছে, এই বলটাই হচ্ছে তড়িৎ বল। বা এখানে দুটো বিপরীত আধানের মধ্যে যে বলটা কাজ করছে, একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান, তাদের মধ্যে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে তড়িৎ বল। এই তড়িৎ বলটা যে ধর্মের জন্য পাচ্ছি সেটাই হচ্ছে আধান। তাহলে এখানে যে আকর্ষণ বলটা যে ধর্মের জন্য পাচ্ছিলাম সেটা হচ্ছিল ভর, আর এখানে কি হচ্ছে? যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা পাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ বল, আর যে ধর্মের জন্য পাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ আধান। এই যে তড়িৎ আধানের কথাটা বললাম, এই তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএসইউ। ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, এই যে কুলম্ব আর ইএসইউ এর মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। এছাড়াও আর একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখা দরকার, এই তড়িতাধানটা হচ্ছে একটা স্কেলার রাশি। তড়িতাধানটা হচ্ছে একটা স্কেলার রাশি। আচ্ছা,
এবার দেখো এই তড়িৎ আধান সম্বন্ধে এই জিনিসগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা কি বললাম, ধনাত্মক আধান ঋণাত্মক আধান। তো এই ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান কিভাবে হয় সেই জিনিসগুলো আমরা ইলেকট্রনীয় তত্ত্বের মাধ্যমে দেখব। তার আগে একটা জিনিস আমরা পড়বো, যেটা হচ্ছে ভর আর এই যে আধান বলছি, এই ভর আর আধানের মধ্যে বেসিক যে পার্থক্য সেটা কি। একটা জিনিস দেখো, যেখানে আমরা বলছি একটা রিলেশন লিখবো, এখানে একটা সম্পর্ক লিখবো, m ইকুয়ালস টু m নট বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আন্ডার রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই সম্পর্কটা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা কি, প্রথমত এই যে m নট বা m সাফিক্সে 0, এটাকে আমরা m নট বলি। তো এই m নটটা হচ্ছে রেস্ট মাস বা স্থির ভর, আর এই যে mটা হচ্ছে একটা নির্দিষ্ট বেগে ওই বস্তুটার ভর, একটা নির্দিষ্ট বেগে ওই বস্তুটার ভর। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যে কোনো একটা বস্তু যদি কোনো কিছু বেগ নিয়ে চলে তাহলে তার ভরের পরিবর্তন হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে এই ভিটা হচ্ছে এই বস্তুটার ভর, সরি বেগ, আর এই সিটা হচ্ছে আলোর বেগ। যদি এই ভি এর মান খুব কম হয়, কার সাপেক্ষে, এই আলোর বেগের সাপেক্ষে, আলোর বেগের সাপেক্ষে যদি ভি এর মান খুব কম হয় তাহলে এই যে পোর্শনটা এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই টার্মটা 0 হয়ে যাবে। তাই জন্য আমরা যখন কিছু বেগ নিয়ে চলি, হাঁটি, দৌড়ই, বা বাস চলে বা ট্রেন চলে বা ট্রাম চলে, এই সমস্ত জিনিসগুলো যখন চলে তখন তাদের যে বেগটা, তাদের যে ভেলোসিটিটা, সেটা কিন্তু এই লাইটের ভেলোসিটির থেকে অনেক 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 ছোট। তাই জন্য এই ভি এর মানটা যদি ছোট হয় সি এর থেকে অনেক, তাহলে এই টার্মটা নিয়ারলি ইকুয়ালস টু 0 পুট করতে পারি। তাহলে এই টার্মটা যদি 0 হয় তাহলে আন্ডার রুট 1 মানে 1, তাহলে m ইকুয়ালস টু m নট হবে। তাহলে যখন এই ভরটার মানে এই যে বস্তুটা নিয়েছি সেই বস্তুটার বেগ যদি অনেক বেশি হয়, মানে আলোর সাপেক্ষে কাছাকাছি কোনো একটা বেগ পায় বা এই বেগটা অনেক বেশি হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আমার বস্তুটার বেগের সাথে সাথে তার ভরের পরিবর্তন হচ্ছে। কিন্তু এই যে জিনিসটা বললাম, এই জিনিসটা কিন্তু আমার আধানের ক্ষেত্রে ঠিক নয়। মানে আধানের ক্ষেত্রে কি, আধানের ক্ষেত্রে স্থির বস্তুর আধান যা হবে একটা গতিশীল বস্তুর আধানও কিন্তু একই হবে। স্থির বস্তুর আধান যা হবে একটা গতিশীল বস্তুর আধানও একই হবে। তাই জন্য এটাকে বলা হয় আধানের অপরিবর্তনীয়তা বা ইনভ্যারিয়েন্স অফ চার্জ। আচ্ছা, এবার আমরা ইলেকট্রনিক তত্ত্বের দিকে যাব বা ইলেকট্রনীয় তত্ত্বের দিকে যাব। ইলেকট্রনীয় তত্ত্ব বোঝার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পারমাণবিক গঠন। তো আমরা বেসিক জিনিসটা জানি, আমাদের বেসিক জিনিসটা এখন লাগবে, বাকিটা আমরা পরে মডার্ন ফিজিক্সে পড়ব। তো দেখো, আমাদের বেসিক জিনিস বলতে কি, আমাদের একটা পরমাণুর মধ্যে তার কেন্দ্রে কি থাকে, প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরের এই কক্ষগুলোতে কি থাকে, ইলেকট্রন, বাইরের কক্ষগুলোতে থাকে ইলেকট্রন। এখন দেখো, এই যে ভিতরে প্রোটন প্লাস নিউট্রন আছে আর বাইরে এখানে ইলেকট্রনগুলো আছে, তো ব্যাপারটা কি হচ্ছে, এখানে ভিতরে একটা পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন থাকে, মানে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, ঠিক বাইরের কক্ষে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে তার নিউট্রাল অবস্থায়। এখন যদি আমি একটা ইলেকট্রনকে এই আউটার মোস্ট সেলের মানে একদম বাইরের কক্ষের একটা ইলেকট্রনকে বের করে নিই, এই পরমাণু থেকে বের করে নিই, অ্যাটম থেকে বের করে নিই, তাহলে এখানে যতগুলো প্রোটন আছে, ধরো সাপোজ এখানে আমি বললাম 10টা প্রোটন ছিল, আর তাহলে এখানে কি 10টা ইলেকট্রন ছিল। একটা ইলেকট্রন যখন বের করে নিচ্ছি তাহলে 9টা ইলেকট্রন থাকছে, আর এখানে 10টা প্রোটন থাকছে। কিন্তু দেখো, এখানে 10টা প্রোটন, এখানে 9টা ইলেকট্রন, প্রোটনের আধান কি, ধনাত্মক বা পজিটিভ, ইলেকট্রনের আধান কি, ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে এখানে 10 ইউনিট মানে 10 প্রোটন পজিটিভ আর এখানে 9 ইলেকট্রন নেগেটিভ,
তাহলে কোনটা বেশি হচ্ছে? পুরো পরমাণুটাই ধনাত্মক আধানের পরিমাণ বেশি হচ্ছে, তাহলে তখন এই পুরো পরমাণুটা কি হবে? পজিটিভলি চার্জড বা ধনাত্মক তড়িতাহিত। আচ্ছা, এখন যদি আমি এই বাইরের কক্ষে একটা ইলেকট্রন আমি বাইরে থেকে এই এই কক্ষের মধ্যে নিয়ে গেলাম, মানে কি, ধরো সাপোজ এখানে কি 10টা প্রোটন ছিল, এখানে প্রথমে 10টা ইলেকট্রন ছিল, এখন আমি একটা ইলেকট্রন এক্সট্রা দিয়ে দিলাম, তাহলে কি এখানে 11টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে নাম্বার অফ ইলেকট্রন এখানে নাম্বার অফ প্রোটনের থেকে বেশি হচ্ছে। নাম্বার অফ ইলেকট্রন যদি নাম্বার অফ প্রোটনের থেকে বেশি হয়, তাহলে পুরো যে পরমাণুটা তার আধান হয়ে যাবে ঋণাত্মক, কারণ নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ প্রোটন যখন আমি ইলেকট্রন দিচ্ছি পরমাণুর মধ্যে। তাহলে এইভাবে আমাদের আধানের ধারণাটা আসছে, কিভাবে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ হচ্ছে তার ধারণাটা আমরা পাচ্ছি। এখন দেখো, এবার যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা খুব ইন্টারেস্টিং। কি দেখতে হবে? দেখো, আমরা কনজারভেশন অফ চার্জ বলবো, কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ মানে তড়িৎ আধানের নিত্যতা সূত্র। তো এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে, ধরো কোনো একটা আইসোলেটেড সিস্টেম রয়েছে। আইসোলেটেড সিস্টেম মানে এই সিস্টেমের সাথে সারাউন্ডিংস এর কোনো লিংক নেই। তাহলে এখানে যদি ধরো এখানে তিনটে চার্জ আছে, Q1, Q2 আর Q3, ঠিক আছে। এবার কি করলাম, এই পুরো সিস্টেমটার বিভিন্নভাবে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পরে তাহলে এদের নাড়াচাড়া করার সময় কি হবে? এদের মধ্যে কন্ট্যাক্টে আসবে, সংস্পর্শে আসবে, একে অপরের সংস্পর্শে যখন আসবে তাহলে আধানের মান যদি আলাদা আলাদা হয় তাদের মধ্যে আধানের পরিবর্তন হবে। তো পরিবর্তন হওয়ার ফলে এদের আধানের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার ফলে দেখা গেল আমার যেটা Q1 ছিল সেটা Q3 হয়ে গেল, Q4 হয়ে গেল, যেটা Q2 ছিল সেটা Q5 হয়ে গেল, আর যেটা Q3 ছিল সেটা Q6 হয়ে গেল। তাহলে আধানের মানগুলো চেঞ্জ হয়ে গেল। কিন্তু কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে কনজারভেশন অফ চার্জের যে সূত্র, মানে তড়িৎ আধানের যে নিত্যতা সূত্র, সেটা অনুযায়ী এই আইসোলেটেড সিস্টেমের মধ্যে যে টোটাল চার্জটা ছিল, কত চার্জ ছিল? Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়ালস টু কি হবে? এখানের যে টোটাল চার্জটা Q4 প্লাস Q5 প্লাস Q6। মানে কি, এর সাথে তো বাইরের কোনো লিঙ্ক নেই, তাহলে ভিতরে যতটা আধান ছিল ঠিক ততটাই থাকবে, কারণ তড়িৎ আধানের নিত্যতা সূত্র অনুযায়ী আধানের কোনো ধ্বংস বা সৃষ্টি হয় না। তো এটাই হচ্ছে কনজারভেশন অফ চার্জ। এবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো এই কোয়ান্টাইজেশন অফ চার্জ থিওরি অনুযায়ী কি দেখছি আমরা, খুব ভালো করে এই জিনিসটা বুঝবে। ধরো আমি তোমাকে বললাম যে 50 টাকা, ওই 50 টাকাকে আমরা কি বলতে পারি? 5টা 10 টাকার নোট বলতে পারি, বা 5টা 10 টাকার কয়েন বলতে পারি। দুটো 20 টাকা, একটা 10 টাকা, মিলে 50 টাকা। 10টা 5 টাকার কয়েন, মিলে 50 টাকা। আবার বলতে পারি 50টা 1 টাকা, মিলেও 50 টাকা। কিন্তু যদি আমি 10 টাকা বলি, 10 টাকা বললে কি হবে? 5টা 2 টাকার কয়েন হতে পারে, 10টা 1 টাকার কয়েন হতে পারে, দুটো 5 টাকা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তাহলে 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, প্রত্যেকটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট, মানে অন্য কোনো মানে এই যে টাকা দিয়ে সেটাকে প্রকাশ করা যাচ্ছে বা ভাঙা যাচ্ছে। যদি 5 টাকা বলি সেটাকেও দুটো 2 টাকা, একটা 1 টাকা, বা 5টা 1 টাকা। 3 টাকা বলি, দেখো দুটো, একটা 2 টাকা, একটা 1 টাকা। 2 টাকা বলি, দুটো 1 টাকা। কিন্তু 1 টাকাকে কিন্তু ভাঙা যায় না, কারণ 1 টাকার নিচে আমাদের কোনো কয়েন বা নোট নেই। তাহলে
1 টাকার নিচে যদি কোনো কয়েন বা নোট না থাকে তাহলে 1 টাকা দিয়ে সমস্ত টাকাকে কিন্তু প্রকাশ করতে পারবো। সেটা 1000 টাকা হোক, 1001 টাকা হোক, 1331 টাকা হোক, যে কোনো টাকাকে আমরা কিন্তু 1 টাকা দিয়ে প্রকাশ করতে পারবোই সব সময়। তাহলে এখানে টাকার যে কোয়ান্টা সেটা হচ্ছে 1, টাকার যে কোয়ান্টা সেটা হচ্ছে 1। সেরকমই চার্জও কিন্তু কোয়ান্টাইজড, মানে যে কোনো চার্জ বা যে কোনো আধানকে আমরা একটা নির্দিষ্ট আধানের গুণিতক হিসাবে প্রকাশ করতে পারি। শুধুমাত্র গুণিতক বলা ভুল, অখণ্ড গুণিতক হিসাবে প্রকাশ করতে পারি। বোঝা গেল? তাহলে এই যেমন টাকার ক্ষেত্রে 1 টাকাটা মিনিমাম বলছিলাম, মিনিমাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু বলছিলাম, সেরকমই আমার আধানের ক্ষেত্রে বা চার্জের ক্ষেত্রে মিনিমাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু হচ্ছে ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ। ইলেকট্রনের চার্জ যা, প্রোটনের চার্জও তাই, তাই এটাকে আর আলাদা করে বলছি না। তাহলে ধরো সাপোজ কোনো একটা চার্জ আমি বললাম কিউ, এই কিউ চার্জটাকে যদি লিখতে হয় তাহলে কি বলবো, প্লাস মাইনাস এন ইন্টু ই। এখানে এন ইন্টু ই কেন লিখলাম, এই এনটাই হচ্ছে কি গুণিতক। ধরো ইলেকট্রনের 10 গুণ হতে পারে, ইলেকট্রনের 15 গুণ, তাহলে এন এর মান 15, ইলেকট্রনের 20 গুণ, এন এর মান 20, ইলেকট্রনের 25 গুণ, এন এর মান 25। তাহলে যে কোনো চার্জকে আমরা এইভাবে কিন্তু প্রকাশ করতে পারবো। আর এটাই হচ্ছে আধানের কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। আশা করি এই জিনিসটা পরিষ্কার বোঝা গেছে। আচ্ছা, এইবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে তড়িৎ আহিতকরণ কিভাবে করি বা চার্জিং কিভাবে করি। চার্জিং বিভিন্ন পদ্ধতিতে করা হয়ে থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট। মানে ধরো এই একটা আমি চার্জ বডি নিলাম আর এই একটা চার্জ বডি নিলাম, দুটো বডির মধ্যে চার্জের ভ্যালুটা ডিফারেন্ট, একটাতে কিউ1 একটাতে কিউ2। এখন যদি ডিফারেন্ট হয় তাহলে এদেরকে দুজনকে যদি সংস্পর্শে নিয়ে আসি, দুটো বস্তুকে, তাহলে কি হবে, যার বেশি চার্জ আছে সেখান থেকে কম চার্জে যাবে চার্জ, বা যার কম চার্জ আছে সেখান থেকে সে বেশি চার্জ থেকে চার্জ নেবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আহিতকরণ করতে পারি বা চার্জ করতে পারি। এছাড়া আমরা কি করতে পারি, আবেশ দ্বারা করতে পারি। আবেশ দ্বারা কিভাবে করব, ধরো আমি এখানে একটা পজিটিভ চার্জ নিলাম বা ধনাত্মক আধান নিলাম, এখানে একটা নিউট্রাল নিলাম, নিস্তড়িত। তাহলে এর মধ্যে নিস্তড়িত মানে কি, এর মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক আধান আছে কিন্তু সমান সমান, সেই জন্য এটা নিস্তড়িত। তাহলে যে ঋণাত্মক আধানগুলো আছে সেগুলো ধনাত্মক আধানের কাছাকাছি চলে আসবে, আর যে ধনাত্মক আধানগুলো আছে সেগুলো দূরে সরে যাবে, তাই তো? এবার কারণ কি, ঋণাত্মক আধানকে ধনাত্মক আধান আকর্ষণ করবে আর ধনাত্মক আধানগুলোকে এই ধনাত্মক আধান বিকর্ষণ করবে, তাই জন্য এরকম একটা পোলারাইজড বডি তৈরি হবে। এই পোলারাইজড বডিটাকে আমরা যদি আহিতকরণ করতে চাই তাহলে কি করতে হবে, এর কাছাকাছি কোনো একটা বডি, ধরো আমি আর একটা বডি অ্যাটাচ করালাম, এটার মধ্যে ধরো সাপোজ আমার নেগেটিভ চার্জ আছে, তাহলে যখন এটাকে টাচ করালাম বা সংস্পর্শে নিয়ে এলাম তখন এই পজিটিভ চার্জগুলোকে কিন্তু নিয়ে নেবে। তার ফলে এই যে নিয়ে নেওয়ার পর আমি বডিটাকে সরিয়ে দিলাম, এই বডিটাকে যখন সরিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, এখানে যে নেগেটিভ চার্জগুলো ছিল সেইগুলোই থেকে যাচ্ছে, মানে পুরো দুটো বডিকে সেপারেট করে দেওয়ার পর এই বডিতে শুধুমাত্র নেগেটিভগুলো থেকে যাচ্ছে, তাহলে তখন এই বডিটা নেগেটিভলি চার্জ বা ঋণাত্মক আধানে আহিত হচ্ছে এই বডিটা। আচ্ছা, এবার এই গেল একটা, তাহলে দুটো প্রসেস গেল। আরেকটা যেটা ইম্পর্টেন্ট প্রসেস সেটা এই চ্যাপ্টারে আমাকে বলতেই হবে, যেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। দুটো বস্তু যদি আমি ঘর্ষণ করি তাহলে কিন্তু তাদের মধ্যে কি হয়, ইলেকট্রনের আদান প্রদান হয়। কেন হয়, কারণ এই দুটো বস্তু যখন আমি ঘর্ষণ করছি তাহলে এই যে বাইরের যে আউটার মোস্ট সেলে যে ইলেকট্রনগুলো লুজলি বাউন্ডেড আছে, মানে খুব হালকাভাবে ওই অ্যাটমটার মধ্যে আছে, ওই পরমাণুটার মধ্যে আছে অরবিটগুলোতে, তো সেগুলো কি আদান প্রদান হয়, বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে অন্য অ্যাটমে যায়। তাহলে বেরিয়ে যখন যাচ্ছে তখন সেগুলো কি হয়েছে, চার্জ বডি হয়েছে, আর চার্জ বডি হয়ে গেলে সেগুলো অন্য একটা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে। ওই জন্য দেখবে শীতকালে চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর ওই চিরুনিটা যদি আমি পেপার কাটিং এর উপর নিয়ে যাই
তাহলে সেইগুলো কি হবে, আকর্ষণ করে। তো এইভাবে ঘর্ষণের ফলেও কিন্তু আমরা তড়িৎ সৃষ্টি করতে পারি। তো এই মেন এই জিনিসগুলো গেল। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা না বললেই নয় এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব। এই আধানের তলমাত্রিক ঘনত্ব এই জিনিসটা কি? ধরো আমার একটা বডি আছে, একটা স্ফেরিক্যাল বডি নিলাম বা একটা র্যান্ডম শেপের বডি নিলাম। তো এই যে স্ফেরিক্যাল বডি বা র্যান্ডম শেপের বডি নিলাম, তাদের একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে। এই যে গোলকটা নিলাম বা স্ফিয়ারটা নিলাম, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 পাই r স্কয়ার, যেখানে r হচ্ছে এর ব্যাসার্ধ, আর এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নিলাম a। তাহলে এই দুটো বডিতে যদি কিউ অ্যামাউন্ট অফ চার্জ থাকে, দুটোতেই কিউ অ্যামাউন্ট অফ চার্জ থাকে, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বর সংজ্ঞানুযায়ী, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, সিগমা ইকুয়ালস টু কি হবে? টোটাল যে আধান মানে কিউ বাই টোটাল যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা এ। তাহলে যদি স্ফিয়ার হয় বা গোলক হয়, সেক্ষেত্রে এর ভ্যালু কি হয়ে যাবে? 4 পাই r স্কয়ার। তাহলে এইভাবে আমরা কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্বের মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, পরিষ্কার, বোঝা গেল? তো এইভাবে আমরা আধানের তলমাত্রিক ঘনত্বের ওপর কিছু প্রবলেমও আছে, মানে নিউমেরিক্যাল বা অঙ্ক আছে, সেগুলো আমরা যখন অঙ্ক ক্লাসগুলো দেব চ্যাপ্টার ওয়াইজ, তখন সেগুলো আরো ডিটেলসে করাবো। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, আমি আবার বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ।